আসসালামু আলাইকুম। আপনারা একটু আমাকে কমেন্ট করেন তো যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করেন তো। আজকে আপনাদের পড়াবো হলো আধুনিক বিজ্ঞান। বিজ্ঞানের মোট 3টা পার্ট আছে, বুঝছেন? একটা হলো ভৌত বিজ্ঞান, ভৌত মানে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলা। একটা হলো মানে জীববিজ্ঞান, মানে হলো আপনার প্রাণী বিজ্ঞান প্লাস উদ্ভিদ বিজ্ঞান, মানে কোষ টোষ এগুলা। আর একটা হচ্ছে আপনার হলো আধুনিক বিজ্ঞান। এখান থেকে আসে হলো 5 মার্কস, ইউজুয়ালি এখান থেকে আসে 5 মার্কস। আর আধুনিক বিজ্ঞান এই একটা চ্যাপ্টার থেকে আসে 5 মার্কস। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আধুনিক বিজ্ঞান পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। এটা একটু খেয়াল করবেন, মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করবেন। আধুনিক বিজ্ঞান মানে তো আমরা বুঝি যে জ্যোতির্বিজ্ঞান, যেটা সেটা জ্যোতির্বিজ্ঞান। এখানে তিনটে টার্ম আমরা খুব ভুল করি: অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, আর একটা হলো কসমোলজি। এই তিনটা জিনিসের মধ্যে আমাদের ভুলটা হয়: অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি আর হলো কসমোলজি। এটা হলো অ্যাস্ট্রোলজি মানে হলো জ্যোতির্বিজ্ঞান, ভুল করবেন এটা। 80 দিন মানে একটা প্রশ্ন দিয়ে দিল, দিয়ে মানে অপশনে 3টাই রাখে, জ্যোতির্বিজ্ঞান। আর অ্যাস্ট্রোলজি এটা হলো জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র। আর এটা হলো বিশ্বতত্ত্ব, এটা হলো বিশ্বতত্ত্ব। তো অ্যাস্ট্রোলজি যেটা, সেটা হলো যে অ্যাস্ট্রোলজি বলতে যেটা বোঝায় সেটা হলো, আমি বলি এই মহাবিশ্বের যত বস্তু আছে, মহাবিশ্বে যা যা আছে, মানে চাঁদ, সূর্য, পৃথিবী, যা যা আছে মহাবিশ্বে, যা যা আছে সবকিছুর গঠন, উৎপত্তি, বিকাশ, তারপর হলো বিবর্তন, ধ্বংস, দূরত্ব। এক কথা, গঠন, উৎপত্তি, বিকাশ, বিবর্তন, ধ্বংস, দূরত্ব, এই কয়টার বিষয় নিয়ে, এক কথা মহাবিশ্বের সবকিছু নিয়ে, গঠন নিয়ে আলোচনা যেটা, সেটা হলো অ্যাস্ট্রোলজি, মানে জ্যোতির্বিজ্ঞান। আর একটা হলো জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মানে হলো যে এই মানে আর কি হাত দেখা গণনা, যেটাকে বলে গ্রহ নক্ষত্র দিয়ে মানুষের ভূত ভবিষ্যৎ দেখা, মানুষের ভূত ভবিষ্যৎ দেখা। এটা হলো আপনাদের অ্যাস্ট্রোনমি মানে জ্যোতিষশাস্ত্র। এই দুটোর মধ্যে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। আর একটা হলো কসমোলজি মানে বিশ্বতত্ত্ব। এটাতে 3টা জিনিস দেখা হয়: মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন, আর একটা যেটা দেখা হয় সেটা হলো যে চূড়ান্ত পরিণতি। চূড়ান্ত পরিণতি।
হ্যাঁ, পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। অ্যাস্ট্রোনমি আর কসমোলজি তিনটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? তাহলে মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন এবং চূড়ান্ত পরিণতি নিয়ে কোথায় আলোচনা করা হয়? অ্যাস্ট্রোনমি না কসমোলজি? এটা একটু কমেন্ট করেন তো। আর আমরা যেটা বলি না, মানুষ ভূত ভবিষ্যৎ দেখে, মানে একটা গণনা মানে ভবিষ্যৎ দেখা, এটা হলো কিন্তু অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষশাস্ত্র। এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। অপশনে দেখা গেলে তিনটাই থাকবে। প্রথমটা দিয়ে দিল যে মহাবিশ্বের গঠন, উৎপত্তি, বিকাশ এগুলো নিয়ে আলোচনা করা হয় কোথায়? অ্যাস্ট্রোনমি না অ্যাস্ট্রোলজি না কসমোলজি? তখন কিন্তু উল্টাপাল্টা লেগে যাবে। এখানে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো যে বিগ ব্যাং তত্ত্ব। এখানে দুটো জিনিস মেনলি জানতে হবে বিগ ব্যাং তত্ত্বের। আপনারা জানেন বিগ ব্যাং তত্ত্বের আবিষ্কার কে করেছেন, আর বিগ ব্যাং তত্ত্বটা হলো বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা কে করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। এটা একটু যারা জানেন একটু লেখেন তো। আমি একদম এটা পড়াই দিচ্ছি পরীক্ষা উপলক্ষে। জি লিমেটার। আর ব্যাখ্যা দিয়েছেন হলো আইনস্টাইন। এটা অনেকবার আসছে পিডিতে। ব্যাখ্যা দিয়েছেন আইনস্টাইন। তার ব্যাখ্যা দিয়েছেন হলো স্টিফেন হকিং। কোন বইয়ের মাধ্যমে? তার একটা বই ছিল, বিখ্যাত বই, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এই গ্রন্থের মাধ্যমে স্টিফেন হকিং ব্যাখ্যা দিয়েছে। এই জিনিসটা যেন আর ভুল না হয়, আবিষ্কার আর ব্যাখ্যা। বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করেছেন কে? এটা সবাই পারার কথা, সেটা হলো জি লিমেটার। এটা একটু কমেন্ট করে লিখেন তো, বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কার করেছেন কে? এটা একটু কমেন্টে লিখেন। আর ব্যাখ্যা দিচ্ছেন কি হলো স্টিফেন হকিং। উল্টা পাল্টা যেন না হয়, এটাই আর কি। একটা টপিক এখন যেটা পড়াবো যে পৃথিবীর গতি। এটা কিন্তু পিডি প্লাস রিটেন দুটাতেই আছে। পৃথিবীর গতি আমরা জানি দুইটা, একটা হলো আহ্নিক গতি, একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতি আর বার্ষিক গতি। আহ্নিক গতি মানে জিনিসটা কি? এই যে একটা ধরেন সৌরজগৎ, এটা হলো সূর্য, এটা ধরেন পৃথিবী, এটা বুধ, এরকম আছে না? তো বিভিন্ন ধরনের গ্রহ আছে। এখানে একটা গ্রহ আছে, এই গ্রহটা তার যে নিজের অক্ষপথে ঘুরতেছে, মানে এইভাবে ঘুরতেছে, এটা হলো আপনার আহ্নিক গতি। আর বার্ষিক গতি মানে এই গ্রহটায় এখান থেকে ঘুরে আবার এইখানে আসতেছে, এটা হলো বার্ষিক গতি। মানে পুরো তার যে কক্ষপথ সেটা ঘুরে আবার ওই বিন্দুতে আসতেছে, এটা হলো বার্ষিক গতি। এখানে যেটা লাগে পরীক্ষায় যেটা আসে, মানে আহ্নিক গতির ফলাফল আলোচনা করুন, এটা একটা আসে। আর বার্ষিক গতির ফলাফল আলোচনা করুন, এটা একটা আসে। ফলাফলগুলো কি? আহ্নিক গতির ফল দিন রাত্রি সংঘটন, 2 নম্বর হলো তাপমাত্রার তারতম্য সৃষ্টি, 3 নম্বর হলো সমুদ্র স্রোত, 4 নম্বর হলো জোয়ার ভাটা, 5 নম্বর হলো বায়ু প্রবাহ। এই কটা জিনিসটা বুঝতে হবে। ধরেন এটা সূর্য আর এটা হলো পৃথিবী। তো পৃথিবী যখন নিজের অক্ষপথে এভাবে ঘুরতেছে, তো যখন যে অংশে আলো লাগতেছে তখন দিন, আর এই অংশে হলো রাত। তাহলে আহ্নিক গতির ফলে কি হইতেছে? দিন রাত হইতেছে, 1 নম্বর কথা। তো দেখেন যে আরেকটা মনে রাখবেন, 2 নম্বর পয়েন্ট তাপমাত্রা। যেখানে সূর্যের আলো লাগতেছে সেখানে গরম হইতেছে, আর যেখানে লাগতেছে না সেখানে ঠান্ডা থাকতেছে, মানে বুঝতে পারতেছেন। এই জন্য দিনের মধ্যে দিনের রাতের মধ্যে তাপমাত্রার তারতম্য হইতেছে আহ্নিক গতির ফলে। 2
এই যে পৃথিবীটা ঘুরতেছে, ঘুরার ফলে মহাকর্ষীয় শক্তির মাধ্যমে পৃথিবীর যে একটা পূর্ব থেকে পশ্চিমে একটা সমুদ্র স্রোত সৃষ্টি হতেছে। এটা হলো আহ্নিক গতির একটা ফল। আহ্নিক গতির ফলে জোয়ার ভাটাও হয়। মানে সূর্য যখন ধরেন এই মানে পৃথিবীর এই অংশে ধরেন আছে সমুদ্র আছে, তাহলে এই অংশটা সূর্যের কাছাকাছি আসলো, সূর্যের কাছাকাছি আসলে এই অংশের সমুদ্রের পানিটা ফুলে উঠতেছে, ফলে এই অংশে জোয়ার হইতেছে, এই অংশে ভাটা হইতেছে। সিমultaneously একইভাবে যখন এটা ঘুরে আবার যখন ধরেন যে এটা ঘুরে যখন এখানে আসলো, তখন এখানে যে ভাটা ছিল তখন এখানে জোয়ার, আর এটা যখন এখানে এলো তখন এখানে জোয়ার থাকে, এখানে আবার ভাটা। জোয়ার ভাটার ডিটেলস পরে পড়াবো। তো এখানে সংক্ষেপে একটু যদি বুঝেন যে আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা হইতেছে। মানে ধরেন যে এটা তো সূর্য, পৃথিবী, তাই না? এটা সূর্য। তো এখানে যখন সমুদ্র আছে, পৃথিবীর এই পৃষ্ঠে সমুদ্র আছে, তো ওই পৃষ্ঠে তখন সূর্যের আকর্ষণটা বাইরে যাচ্ছে পৃথিবীর সাথে, ফলে ওই পৃষ্ঠটাতে আপনার জোয়ার হইতেছে, বায়ু প্রবাহ। এই আহ্নিক গতির ফলে পৃথিবী যখন ঘুরতেছে, পৃথিবী তার উপরের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল সহ ঘুরতেছে, ফলে বায়ু প্রবাহটা পৃথিবী যেভাবে ঘুরতেছে পশ্চিম থেকে পূর্বে, মানে এক কথা পৃথিবীটা ঘুরতেছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এই বায়ু প্রবাহ ঠিক পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। এখানে একটা বায়ু প্রবাহের একটা সূত্র আছে, সেটা হলো ফ্যারাডের সূত্র, যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার সময় উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে এই বায়ু প্রবাহ বাম দিকে বেঁকে যায়। মনে রাখা লাগবে যে ফ্যারাডের একটা সূত্র আছে, একটু মনে রাখতে হবে। তো এখানে রিটেনে যে জিনিসটা আসে যে আহ্নিক গতির ফলাফল লিখুন: 1 দিন রাত্রি সংগঠন, 2 তাপমাত্রা বৃদ্ধি, 3 সমুদ্র স্রোত, জোয়ার ভাটা আর বায়ু প্রবাহ। এই 5টা হলো আহ্নিক গতির ফলাফল। তো এখান থেকে দিয়ে দেয় যে পিলিতে যেভাবে আসে সেটা আমি বলি। পিলিতে দিন রাত্রি সংগঠন, এটা কিসের ফলাফল? 1 ধরেন দিনে হলো আহ্নিক গতি, 2 নম্বর দিলে হলো বার্ষিক গতি, 3 নম্বর দিলে হলো ধরেন মহাকর্ষ, অভিকর্ষ, 4 নম্বর একটা দিয়ে দেবো। দিন রাত্রি যে সংগঠিত হয় সেটা হলো আহ্নিক গতির ফলাফল। আবার ধরেন দিয়ে দিল যে তাপমাত্রার তারতম্যের যে চেঞ্জ হইতেছে পৃথিবীতে, এটা কিসের ফলাফল? আহ্নিক গতি না বার্ষিক গতি না মধ্যাকর্ষণ শক্তি, বা একটা দিয়ে দিল সমুদ্র স্রোত, এরকম পুরোটা একটা দিয়ে দিল। বা দিয়ে দিল যে আহ্নিক গতির ফলে কোনটি সংগঠিত হয়, দিন রাত্রি সংগঠিত হয়, ঋতু পরিবর্তন হয়, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয়। এটা আমি বার্ষিক গতির সাথে কম্পেয়ার করবো, তখন বুঝতে পারবো। আমি এটা কম্পেয়ার করে দিই। বার্ষিক গতির ফলাফল মাত্র 2টা, একটা হলো দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়, আর একটা হলো ঋতু পরিবর্তন হয়। এই জিনিসটা কিভাবে একটু জাস্ট ব্যাখ্যা করে দিই। সেটা হলো ধরেন যেটা হলো সূর্য, এটা পৃথিবী, হ্যাঁ সরি, এই যে এটা কিন্তু গোল না, আমি ভুল করে গোল আকারে ফেলছিলাম। এটা হলো একটা হলো উপবৃত্তাকার, এটা কিন্তু গোল না, উপবৃত্তাকার, এটা একটা উপবৃত্তাকার। তো এখানে দেখা যাচ্ছে যে পৃথিবী যখন এখানে থাকতেছে তখন সূর্য থেকে অনেকটা কাছে থাকতেছে, আবার পৃথিবী যখন এইখানে যাচ্ছে বা এখানে যাচ্ছে তখন সূর্য থেকে অনেকটা দূরে যাচ্ছে। সূর্য থেকে দূরে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এখানে যখন থাকতেছে পৃথিবী তখন অনেকটা গরম, আর এখানে যখন থাকতেছে তখন অনেকটা শীত, এজন্য ঋতুর পরিবর্তন হতেছে, বুঝছেন? আর দিন রাত্রির হ্রাস বৃদ্ধি কিভাবে হইতেছে? এখানে যখন ইয়ে থাকতেছে, পৃথিবী কিন্তু একদম সোজা ভাবে থাকে না, পৃথিবীটা একটু বাঁকা ভাবে থাকে। আঁকাইতে আমি পারতেছি না, পৃথিবীটা থাকে এখানে থাকলে সোজা, এখানে থাকলে কিন্তু এরকম বাঁকা। দেখা গেল যে তখন শুধুমাত্র এই অংশটুকুতে আলো পড়তেছে, এত বিশাল অংশ জুড়ে তখন আলোটা পড়তেছে না, যার ফলে এখানে হয়ে যাচ্ছে যে দিনটা হয়ে যাচ্ছে ছোট আর রাতটা হয়ে যাচ্ছে বড়। এখানে দিন রাত সমান, আবার এবারে আসলে তার উল্টাটা। পরে ডিটেলস আলোচনা আছে, জাস্ট এখন শুধু বুঝেন যে বার্ষিক গতির ফলাফল হলো 2টা, একটা হলো দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় আর ঋতু পরিবর্তন হয়। তাহলে এখন যদি বলা হয় যে
দিন রাত্রি সংঘটিত হয় কিভাবে আর হ্রাস বৃদ্ধি হয় কিভাবে। দিন রাত্রি সংঘটিত হয়, এটা হলো আহানিক গতির ফলাফল। আর দিন রাত্রির যে হ্রাস বৃদ্ধি সেটা হলো বার্ষিক গতির ফলাফল। এটা কিন্তু ভুল করা যাবে না। মানে আজকে যে দিন হলো বা আজকে যে রাত হলো, আজকে সারাদিনের দিন বা রাত হলো, এটা হলো আহানিক গতির একটা ফলাফল। আহানিক গতির ফলে মানে পৃথিবীটা যে ঘুরতেছে, এই ঘুরার ফলে একটা দিন বা রাত হইল। আর কখনো দিন বড় হয়, কখনো দিন রাত্রি সমান থাকে, কখনো দিন ছোট হয়, রাত বড় হয়। এই যে ঘটনাটা ঘটে, একটা দিন কখনো বড়, কখনো ছোট, কখনো রাত বড়, কখনো রাত ছোট, মানে শীতকালে এক কথা রাত ছোট দিন বড়, গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, এই যে হ্রাস বৃদ্ধি হইতেছে, এটা হলো বার্ষিক গতির ফলাফল। আমার মনে হয় এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এটা দেখা গেল আহানিক গতির ফলাফল 5 মার্কসে আসে, আর বার্ষিক গতির ফলাফল 2.5 মার্কস রিটার্নে চলে আসে। রিটার্ন থেকে এখানে কিন্তু আপনারা প্রিলিটা কাভার দিয়ে দিতে পারবেন। এটা প্রিলি এবং রিটার্ন উভয় ক্ষেত্রে লাগবে। আচ্ছা, আজকে যে টপিক, এটা ধরুন আপনি MP3 তে ফলো করতে পারেন, অথবা আজকের টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে থেকে 5 মার্কস আছে। এমন কোন টপিকস নাই যে টপিকস থেকে মানে প্রিলির মধ্যে সেখান থেকে 5 মার্কস আসে। MP3 করতে পারেন, অথবা ধরেন যে ওরাকল, এই দুটার যে কোনো একটা বই, দুটাই ভালো, যে কোনো একটা ফলো করতে পারেন। এখন আহানিক গতি রিলেটেড কয়েকটা টার্ম আলোচনা করি যেটা প্রিলিতে আসে, আর বার্ষিক গতি রিলেটেড কয়েকটা টার্ম আলোচনা করি। আহানিক গতি রিলেটেড টার্ম হলো ছায়াবৃত্ত, ছায়াবৃত্ত, প্রভাত, সন্ধ্যা, উষা, গোধূলি, ডাস্ক। আর বার্ষিক গতি রিলেটেড একটা কারণ আছে, সেটা হলো অনুসোয়া, অপসোয়া। এই কটা জিনিস কিন্তু মনে রাখবেন। জাস্ট এর একটা দেখেন যে তাহলে অনুসোয়া হয় কিসের প্রভাবে বলেন তো? বার্ষিক গতির প্রভাবে। অপসোয়া হয় কিসের প্রভাবে? বার্ষিক গতির প্রভাবে। মনে রাখতে পারবেন। ছায়াবৃত্ত হয় কিসের প্রভাবে? আহানিক গতির প্রভাবে। প্রভাত, সন্ধ্যা, উষা, গোধূলি, ডাস্ক কিসের প্রভাবে হয়? আহানিক গতির প্রভাবে। এবার আর কি মানে ইন জেনারেল যদি আসে, এটা কিন্তু প্রিলিতে এভাবে আসলে আপনারা পারবেন। এখন অনুসোয়া জিনিসটা কি আর অপসোয়া জিনিসটা কি, এটা আপনাদের একটু বুঝাই দিই। আমি এর আগেও বললাম যে পৃথিবী একটা উপবৃত্তাকার পথে চলে, একটা উপবৃত্তাকার পথে চলে, গোলাকার না। গোল মানে তো এরকম গোল হইতো, চারদিকে সমান, এটা হলো উপবৃত্ত, এক কথা পেট মোটা টাইপের। উপবৃত্তাকার পথে চলে। এই উপবৃত্তাকার পথে চলার ফলে এক থেকে 3 জানুয়ারি পৃথিবী আর সূর্যের যে দূরত্ব, পৃথিবী আর সূর্যের যে দূরত্ব, পৃথিবী একটু বুঝেন ভালো করে, পৃথিবী আর সূর্যের দূরত্ব যেটা সবচেয়ে কম হয় 1 থেকে 3 জানুয়ারি, এই ঘটনাটাকে বলা হয় অনুসোয়া। আর অপসোয়া মানে 1 থেকে 3 জুলাই, পৃথিবী আর সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, এটাকে বলা হয় অপসোয়া। জিনিসটা ক্লিয়ার? অনুসোয়া জিনিসটা আর অপসোয়া জিনিসটা ক্লিয়ার? এক কথা, যখন এরকম জায়গায় পৃথিবী থাকে আর যখন এরকম জায়গায় পৃথিবী থাকে, বুঝতে পারছেন? তখন পৃথিবী আর সূর্যের যে দূরত্ব সেটা সবচেয়ে কম আর এটা সবচেয়ে বেশি, বুঝছেন? তাহলে 1 থেকে 3 জানুয়ারি, তাহলে অনুসোয়া কখন হয়? 1 থেকে 3 জানুয়ারি।
পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম এই সময়টা থাকে সেটা হলো অনসোয়া। আর পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকে, এটা হলো অপসোয়া। এটা কখন? 1 থেকে 3 জুলাই। জিনিসটা কি ক্লিয়ার? আপনারা একটু কমেন্ট করে জানান। মানে অনসোয়া কিসের প্রভাবে হয়? বার্ষিক গতি। অপসোয়া কিসের প্রভাবে হয়? বার্ষিক গতি। 1 থেকে 3 জানুয়ারি কি হয়? অনসোয়া হয়। 1 থেকে 3 জুলাই কি হয়? অপসোয়া হয়। অপসোয়া কখন হয়? 1 থেকে 3 জুলাই। অনসোয়া কখন হয়? 1 থেকে 3 জানুয়ারি। একটু কথা জানলেই হবে, মানে জিনিসটা বুঝতে পারতেছেন কিনা দেখো, বা জিনিসটা মাথায় ঢুকলো কিনা। অনসোয়া আর অপসোয়া জিনিসটা আপনারা ক্যাচ করতে পারছেন কিনা একটু বলেন তো। অনসোয়া হয় 1 থেকে 3 জানুয়ারি, এখন রিপিট এটা আসতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝছেন তো না? তাহলে এটা একটু বুঝাই দিই। এবার এটাতে আসি। তাহলে এটাতে কি কি ভাবে প্রশ্ন আসতে পারে এটা তো বুঝছেন না, যে অনসোয়া কি, অপসোয়া কি, অনসোয়া কত থেকে কত তারিখে হয়, অপসোয়া কত থেকে কত তারিখে হয়, সবই বুঝতে পারছেন মনে হয়। এখন দেখেন বার্ষিক গতির রেখা, এটা ধরেন পৃথিবী, হ্যাঁ, আর এটা ধরেন সূর্য। ছোট করে আঁকাইলাম, জাস্ট পেজ নাই, সূর্য হিসেবে বড় হয়। তো এটা তো বার্ষিক গতি, শুধু পৃথিবীটা ঘুরতেছে, জাস্ট ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। মাঝখান দিয়ে টান দিলাম, এখানে আলো পড়ছে, এখানে আলো, আর এপারে এলো অন্ধকার, আঁকায় দিলাম, বুঝে নিন। এখন এই আলো আর অন্ধকারের মাঝখানে যে একটা রেখা টানা হয় সেটাকে বলা হচ্ছে ছায়াবৃত্ত। ক্লিয়ার? আলো আর অন্ধকার, আলোর যেখানে শেষ, অন্ধকারের যেখানে শুরু, এই যে একটা রেখা যদি আমি টানি, সেই রেখাটার নাম হবে, এই রেখাটার নাম হবে আপনার, এটা অন্ধকার, আপনারা ধরে নিন, হ্যাঁ, এই যে ধরেন অন্ধকার, এই জায়গাটার নাম হবে ছায়াবৃত্ত। মানে আলো আর অন্ধকার যার মাঝখানে জায়গাটার নাম হলো ছায়াবৃত্ত। এখন আমরা জানি যে এই যে দিন শুরু হয় এখানে, তাহলে প্রভাত, এই জায়গাটার নাম হলো দিন, দিনের শুরু। ধরেন এখানে দুপুর, একদম একদম মধ্য দুপুর, এখানে ধরেন বিকাল, এরকম টাইপের, তাহলে এখান থেকে আবার এখানে চলে যাবে। এই জায়গাটার নাম হলো প্রভাত, মানে দিনের শুরু, এক কথা, আলোর শুরু, প্রভাত। সন্ধ্যা মানে কি? তাহলে এই জায়গাটাতে সন্ধ্যা হবে, সন্ধ্যা, সন্ধ্যা প্রভাত, এগুলো তো বুঝেন। মেন যেটা দরকার সেটা হলো উষা আর গোধূলি, বুঝছেন? এই যে সন্ধ্যা আর আলো ছায়াবৃত্তি, এটার মাঝখানে যে অংশ সেটার নাম হলো, এই যে প্রভাত শুরু হলো না, প্রভাতে ছায়াবৃত্তের পরে, কিন্তু প্রভাতের জাস্ট পূর্বে, এই জায়গাটার নাম হলো আপনার উষা। উষা, এটাকে ইংরেজিতে বলা হয় ডাউন, উষা। মানে এক কথা ছায়াবৃত্তের পরে কিন্তু, মানে সরি, প্রভাতের আগের অংশটুকু, বা ছায়াবৃত্তের পরে প্রভাতের আগে, যদি এভাবে মনে রাখেন। যদি বলে যে প্রভাতের আগের অংশটুকু কি বলে? প্রভাতের আগের অংশটুকু বলা হয় উষা, উষা। বা এরকম যদি বলে ছায়াবৃত্ত এবং প্রভাতের মাঝের অংশটুকু কি বলা হয়, সেটা উত্তর হবে উষা। আর এই যে দেখেন সন্ধ্যা আর এই ছায়াবৃত্ত, এর মাঝখানে যে অংশ সেটাকে বলা হয় গোধূলি, গোধূলি। বুঝতে পারছেন? মানে সন্ধ্যা শেষ, মানে বিকেল শেষ, জাস্ট রাত পড়ে যাবে, জাস্ট এই জায়গার মাঝখানের অংশটাকে বলা হয় গোধূলি। প্রভাত মানে এখন সূর্য উঠতেছে ঠিক তার আগের মুহূর্ত, বা ছায়াবৃত্তের ঠিক পরের মুহূর্ত। তাহলে ছায়াবৃত্তের ঠিক পরের মুহূর্তটা হলো উষা, ছায়াবৃত্তের ঠিক আগের মুহূর্তটা হলো, আগের মুহূর্ত গোধূলি না, মানে সন্ধ্যা আর ছায়াবৃত্তের মাঝের অংশ হলো গোধূলি। এটা তো বুঝতে পারছেন না? এবার আর একটা টার্ম আছে, সেটা হলো ডাস্ক। ডাস্ক মানে হলো এই গোধূলি, গোধূলি আর ছায়াবৃত্তের মাঝের অংশ। এই গোধূলি, গোধূলিটা কিসের মাঝের অংশ? মানে ছায়াবৃত্ত আর সন্ধ্যার মাঝের অংশ হলো গোধূলি, আর গোধূলি আর ছায়াবৃত্তের মাঝের যে অংশ সেটাকে বলা হয় ডাস্ক, ডাস্ক। ক্লিয়ার?
এই কয়টা টার্ম কি আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন? ধরেন এটা সন্ধ্যা, বুঝতে পারছেন কি জিনিসটা? ডাস্ক জিনিসটা কি? ডাস্ক তাহলে কি? গোধূলি আর ছায়াবৃত্তের মাঝের অংশ। সন্ধ্যা আর ছায়াবৃত্তের মাঝের অংশ কি? গোধূলি। উষা কি? উষা হলো ছায়াবৃত্ত আর প্রভাতের মাঝের অংশ, বা ছায়াবৃত্তের পরের অংশ, বা প্রভাতের ঠিক আগের অংশ, এটা হলো উষা। এই কয়টা জিনিস আপনারা মানে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু বলেন। এই কয়টাই টার্ম আছে, বেশি আর নাই। ছায়াবৃত্ত, প্রভাত, সন্ধ্যা, উষা, গোধূলি আর ডাস্ক। ডাস্ক মানে একটু কঠিন আছে। গোধূলি আর ছায়াবৃত্তের মাঝের অংশ। গোধূলিটা কি? সন্ধ্যা আর ছায়াবৃত্তের মাঝের অংশ গোধূলি। না, ডাস্কের ওইভাবে বাংলা টার্ম নাই। ডাস্ক আসে পরীক্ষায়। বা এরকম আসতে পারে যে গোধূলি ও রাতের মাঝের অংশ, ছায়াবৃত্ত রাতে, গোধূলি ও রাতের মাঝের অংশ দিয়ে দিতে পারে। এই কয়টা জিনিস, তাহলে এই কয়টা কিন্তু অন্যভাবে মনে রাখা লাগবে যে ছায়াবৃত্ত কিসের প্রভাব হয়, আনিক গতির প্রভাব হয়, উষা, গোধূলি, মানে জিনিসটা আমি এইভাবে পড়ায় মনে হচ্ছে যে সবার মাথায় থাকবে। আর এখানে কি ছিল? অনস্বর আর অপস্বর। কম্পারিজনটা করে দিই। অনস্বর, অপস্বর, এটি হলো বার্ষিক গতি। এই জাস্ট এই আনিক আর এই বার্ষিক। আনিক আর মানে আমি জাস্ট কম্পারিজন করে পড়াই দিচ্ছি দুটো, যাতে আপনাদের মাথায় মানে উল্টাপাল্টা লাগে না। এটা কি বুঝতে পারছেন? মানে টার্মগুলো বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন তো। আমার মনে হয় তো বোঝার কথা, মানে ছবিটা একবার যদি আঁকার প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় বুঝে যাবে। এবার আমরা একটা আসি প্রশ্নে, যে এটা আমরা যে দিন রাত্রি হয় না, কখন বড় দিন কখন ছোট দিন, এটা হলো আপনাদের 21 মার্চ, এটা হলো 23 সেপ্টেম্বর, এটা হলো 22 ডিসেম্বর। সমস্যা না, বাংলা ইংলিশে বুঝতে পারবেন আপনারা। আর এটা হলো 21 জুন। এটা উত্তর গোলার্ধ কল্পনা করে নেন, মানে আমরা যে গোলার্ধে থাকি, আমরা থাকি উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধটা কল্পনা করে নেব। তাহলে এর উল্টাটা হবে দক্ষিণ গোলার্ধ। এটা সবাই আমরা বুঝতে পারতেছি। তাহলে এখানে 21 মার্চ বসন্তকাল, এখানে 23 সেপ্টেম্বর শরৎকাল, এখন চলতেছে যেটা, এটা হলো শীতকাল, আর এটা হলো গ্রীষ্মকাল। এটা হলো আমাদের সাথে মিল আছে, বুঝছেন? এটা হলো ছোট দিন, আর এটা হলো বড় দিন। শেষ। এই কয়টা জিনিস আমরা নিজেদের সাথে মিলাবো, আমরা। আমাদের 22 ডিসেম্বর, ডিসেম্বরে কি হয়? শীতকাল হয়। ডিসেম্বরে রাত বড় থাকে, দিন ছোট থাকে। আবার দেখবেন এখন সেপ্টেম্বর মাস, দিন রাত সমান থাকে। মার্চ মাসের দিকে দিন রাত সমান থাকে। আর বড় দিন মানে জুন মাসের দিকে যে মানে গ্রীষ্মকালে যে দিন বড় হয়, রাত ছোট হয়। এটা আমাদের একটা বেসিক কনসেপ্ট হয়ে গেছে। এখন যদি বলা হয় তাহলে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কোথায়? 22 ডিসেম্বর। আর উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোথায়? 21 জুন। দিন রাত্রি সমান হয় কোথায়? 21 মার্চ, 23 সেপ্টেম্বর। এখন যদি এর উল্টাটা জাস্ট দক্ষিণ গোলার্ধে, জাস্ট এর উল্টাটা হলো দক্ষিণ গোলার্ধে।
এক কথা গোলার্ধ মানে তো বুঝলেন, এই পৃথিবীতে মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে এটা হলো উত্তর আর এটা হলো দক্ষিণ। এখন প্রশ্নটা এভাবে আসতে পারে, তাহলে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন কোনটা? দক্ষিণ গোলার্ধে যেটা বড় দিন সেটা হলো দক্ষিণ, উত্তর গোলার্ধে যেটা বড় দিন, দক্ষিণ গোলার্ধে ঠিক সেটাই ছোট দিন। তাহলে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটা? উত্তর গোলার্ধে যেটা ছোট দিন, দক্ষিণ গোলার্ধে ঠিক সেটাই বড় দিন, উল্টাটা একদম। এভাবে দিয়ে দিতে পারে যে এটা মনে রাখবেন বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে, তারপরে দক্ষিণ গোলার্ধে কারা কারা আছে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো আর কি, এরা দক্ষিণ গোলার্ধে দেশ। তাহলে এরকম দিতে পারে যে একটা বুদ্ধি খাটা অ্যান্সার দেন তো, বাংলাদেশে যখন গ্রীষ্মকাল, তখন কোন কোন দেশে শীতকাল, বা নিচের কোন দেশে শীতকাল, এটা একটু বলেন তো। বাংলাদেশ মানে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন কোন দেশে শীতকাল? বাংলাদেশে যখন গ্রীষ্মকাল, তখন কোন দেশে শীতকাল, বলেন তো, একটু বুদ্ধি খাটা বলেন। উত্তরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো, তাই না? তাহলে জিনিসটা বুঝতে পারবেন, মানে বুঝতেন কিনা এটা আমি জানার জন্য বলতেছিলাম। বাংলাদেশে যখন শীতকাল, তখন কোন দেশে গ্রীষ্মকাল, বলেন তো। বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে, তখন দক্ষিণ গোলার্ধে এক কথা গ্রীষ্মকাল। তো দক্ষিণ গোলার্ধে কারা কারা আছে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা। বুঝতে পারছেন তো জিনিসটা? এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, বাংলাদেশে যখন গ্রীষ্মকাল, তখন কোন কোন দেশে শীতকাল? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো। বা দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল, কোন গোলার্ধে শীতকাল? দক্ষিণ গোলার্ধে। এক কথা এটার ভাইস ভার্সা। শুধু কয়েকটা শব্দ মনে রাখা লাগবে, 22 ডিসেম্বর এই কথাটা মনে রাখা লাগবে, আর 21শে জুন মনে রাখা লাগবে। আর আমাদের বর্তমান নেচার কি সেটার সাথে তুলনা করতে হবে। ডিসেম্বর মাস আমরা উত্তর গোলার্ধে, আমরা দিন ছোট রাত বড়, ঠিক একইভাবে ভাইস ভার্সা প্রত্যেকটা মিলাই নিতে হবে। এটা মনে হয় একদম ইজি, সবাই পারে। একটা হচ্ছে পৃথিবীর যে কাল্পনিক রেখা, এটা নিয়ে আলোচনা করবো এখন। কাল্পনিক রেখা, পৃথিবীর যে কাল্পনিক রেখা আছে সেটা নিয়ে আলোচনা করবো। একটা রেখা আছে হলো বিষুব রেখা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পড়ে বুঝতে হবে। বিষুব রেখা, এর অপর নাম হলো নিরক্ষরেখা, এর অপর নাম হলো ট্রপিক রেখা, এর অপর নাম হলো ইকুয়েটর, এর অপর নাম হলো মহাবৃত্ত, এর অপর নাম হলো গুরুবৃত্ত। বুঝছেন? জিনিসটা কি একটু বুঝাই দিই। এটা তো হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ, সবাই আমরা জানি। তাহলে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ থেকে সমান দূরত্ব নিয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে সেটা হলো বিষুব রেখা বা নিরক্ষরেখা বা ট্রপিক রেখা বা ইকুয়েটর রেখা, মহাবৃত্ত বা গুরুবৃত্ত। তাহলে জিনিসটা কি, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ থেকে সমান দূরত্ব নিয়ে, এখান থেকে যতদূর, এখান থেকে যতদূর নিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে সেটা হলো বিষুব রেখা। এই বিষুব রেখা পৃথিবীটাকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে দুই ভাগে ভাগ করছে। বুঝছেন? এটা একটা আছে, ধরেন এখানে হলো 0 ডিগ্রি, এখানে ধরেন 1 ডিগ্রি, সরি এখানে 1 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এখানে যা হলো 90 ডিগ্রি। তাহলে হলো এভাবে ধরেন যে 130, এভাবে যা হলো 180 ডিগ্রি। এখানে আমি জিনিসটা যেটা বুঝাবো সেটা হলো অক্ষাংশ। অক্ষাংশ জিনিসটা কি, এই যে নিরক্ষরেখা আছে, নিরক্ষরেখা থেকে
কোন একটা স্থানের মানে ধরেন এখানে একটা স্থানের কৌণিক দূরত্ব, এখানকার দূরত্ব, কৌণিক দূরত্ব। এক কথা নিরক্ষর এই জায়গাটা, এই জায়গার কৌণিক বা এই জায়গাটার কৌণিক দূরত্ব ধরেন 30 ডিগ্রি, ধরেন 60 ডিগ্রি, জায়গাটা হয়ে গেল। এক কথা অক্ষাংশ জিনিসটা কি, সেটা হলো নিরক্ষরেখা থেকে পৃথিবীর কোন অংশের কৌণিক দূরত্ব। এক কথা এখানে আছে এই জায়গাটা দূরত্ব কত, তাহলে এত ডিগ্রি, ধরেন 80 ডিগ্রি, পৃথিবীর কোন অংশের কৌণিক দূরত্ব, এটাকে বলা হচ্ছে অক্ষাংশ। মোট অক্ষাংশ কয়টা এটা কিন্তু ভুল হবে। ধরেন যে উত্তর গোলার্ধে 90টা, দক্ষিণ গোলার্ধে 90টা, আর এই যে 0 ডিগ্রি একটা, টোটাল অক্ষাংশ কিন্তু 180টা না, টোটাল অক্ষাংশ হলো 181টি। এটা কিন্তু মনে রাখবেন, টোটাল অক্ষাংশ হলো 181টি। এই যে অক্ষাংশ, এটা অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি কি, একটা হলো সেক্সট্যান্ট নামক যন্ত্রের সাহায্যে, আর দ্বিতীয়ত হলো ধ্রুবতারার সাহায্যে। এখানে কয়েকটা জিনিস বোঝার আছে, মানে সমুদ্র পথে যখন যাত্রা করবেন তখন ধ্রুবতারা দেখে দেখে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তাহলে এখানে খেয়াল করে দেখবেন যে যখন যদি নিরক্ষরেখাতেই আপনি দাঁড়ায় থাকেন, এখানে মানে ধ্রুবতারার সাথে এখান থেকে যদি দাঁড়ায় থাকেন, তাহলে এখানে কৌণিক বিন্দু কত হবে, 0 হবে। তাহলে নিরক্ষরেখায় ধ্রুবতারার কৌণিক বিন্দু হলো 0। উত্তর গোলার্ধে কত হবে, 90 ডিগ্রি, আর দক্ষিণ গোলার্ধে কত হবে, দক্ষিণ গোলার্ধ থেকে দেখাই যাবে না, ধ্রুবতারা দেখা যাবে না। বুঝতে পারছেন জিনিসটা? কারণ আপনি যদি মানে 0 ডিগ্রি কোণ দেখতে পান, 0 ডিগ্রি কোণে যদি আপনি ধ্রুবতারা দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে আপনি নিরক্ষরেখায় আছেন। বুঝছেন? যদি 1 থেকে 90 ডিগ্রির মধ্যে দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনি উত্তর গোলার্ধে আছেন। আর যদি দেখেন যে কোনোভাবে দেখতে পাইতেছেন না ধ্রুবতারা, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি দক্ষিণ গোলার্ধে আছেন। জিনিসটা কি ক্লিয়ার? আর সেক্সট্যান্ট নামে একটা যন্ত্র আছে, সেটার সাহায্যে করা যায়। অক্ষাংশ নির্ণয় করা যায় কিভাবে, সেক্সট্যান্ট নামক যন্ত্রের সাহায্যে আর ধ্রুবতারার সাহায্যে। নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত, লেখা তো 0 ডিগ্রি নিরক্ষরেখায়। এক কথা আপনি যদি নিরক্ষরেখায় দাঁড়ায় থাকেন, তাহলে ধ্রুবতারাকে একদম কোনো কোণে দেখবেন না, বা ধ্রুবতারাকে যখন কোনো কোণে যখন দেখবেন না, তখন ভেবে নেবেন আপনি নিরক্ষরেখায় আছেন। পৃথিবীতে 2টা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত, এটা যদি উত্তর গোলার্ধে, তো এই পয়েন্টটা ধরেন কৌণিক দূরত্ব হলো, এই পয়েন্টটা 23.5, এই কোণ দূরত্ব হলো 66.5 ডিগ্রি। তাহলে এখানে হলো 66.5 ডিগ্রি। এইখানের যে কৌণিক দূরত্ব, মানে এখান থেকে এখানে টানলে যে বৃত্তটা পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত তাহলে কত ডিগ্রি কোণ করে, 66.5 ডিগ্রি। আর এখানে দেখবেন, এখানে হলো 66.5 ডিগ্রি, এখানে হলো 66.5 ডিগ্রি। এখানে যে বৃত্ত, সেটাকে বলা হচ্ছে, মানে এটা দক্ষিণ গোলার্ধে যে বৃত্ত, এটা উত্তর গোলার্ধে, এটাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত। এর মনে হলো কু মানে দক্ষিণ, আর সু মানে হলো উত্তর, আর এটা হলো ডিগ্রি হলো 66.5 ডিগ্রি। আরেকটা যেটা বুঝতে হবে সেটা হলো অক্ষরেখা, কর্কট ক্রান্তিরেখা, একটা হলো মকর ক্রান্তিরেখা। এই যে নিরক্ষরেখা একটা গেল না, নিরক্ষরেখাতে ধরেন এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা ধরেন 23 ডিগ্রি, এটা ধরেন যে 45 ডিগ্রি, এটা ধরলাম। তাহলে অক্ষরেখা মানে হলো এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা,
মানে যে কোনো একটা করে কোণ, একটা করে অক্ষরেখা। কর্কট ক্রান্তি মানে কি, নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যদি 23.30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হলো কর্কট ক্রান্তি রেখা, আর দক্ষিণ দিকে যদি 23.30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হলো মকর ক্রান্তি রেখা। তাহলে বুঝছেন? তাহলে 66.5 ডিগ্রি যদি আসে তাহলে ওটা হবে সু অথবা কু। উত্তর দিকে হলো সু আর দক্ষিণ দিকে হলো কু। অপর দিকে যদি দেখেন 23.3 ডিগ্রি কথা যদি আসে তাহলে হয় এটা হবে হলো আপনার কর্কট ক্রান্তি অথবা মকর ক্রান্তি। যদি উত্তর দিকে হয় তাহলে কর্কট ক্রান্তি আর দক্ষিণ দিকে হলে মকর ক্রান্তি। কথা শেষ। বাংলাদেশ কিন্তু কর্কট ক্রান্তির উপরে পড়েছে। বাংলাদেশ এই কর্কট ক্রান্তির উপর যেগুলো রেখা দেশ পড়ছে সবই হলো নাতিশীতোষ্ণ, মানে না শীত না গরম, নাতিশীতোষ্ণ। পরীক্ষাটা মনে রাখবেন যে কর্কট ক্রান্তির রেখার কয়েকটা দেশের নাম মনে রেখে দেবেন। যেমন হলো আমি বলে দিই একটা, নাইজার, চাঁদ, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, এগুলো হলো কর্কট ক্রান্তি রেখার উপর পড়ছে। বুঝছেন? শুধু মনে রাখবেন 66.5 সু, উত্তর হলো সু, দক্ষিণ হলো কু, আর 23.3 হলো কর্কট আর মকর। এটা কিন্তু পরীক্ষা হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। এবারে অক্ষরেখার পরে যেটা আসছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা ওর নাম হলো মধ্যরেখা বা মধ্যরেখা। এতক্ষণ তো এই বরাবর পড়লেন, এখন এই বরাবর যে পথটা, এক কথা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা, ওটা ছিল কি উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব নিয়ে যে রেখা পূর্ব পশ্চিমে, সেটা ছিল অক্ষরেখা। এটা হলো দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা। এটা হলো বলা হয় দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয়েছে সেটা হলো দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা। এর সমান্তরালে আরো কল্পনা করা যায় দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার সাহায্যে দুটো কাজ করা যায়। একটা কাজ করা যায় সেটা সময় নির্ণয় করা যায়। দ্রাঘিমা রেখা থেকে যত এদিকে আসবেন দিন তত বাড়তে থাকবেন। এখানে হবে জাপান। দ্রাঘিমা রেখা থেকে যত এদিকে হলো পূর্ব, এটা হলো পশ্চিম পৃথিবী। দ্রাঘিমা রেখা থেকে যত পূর্ব দিকে যাবেন মানে জাপানের দিকে যাবেন তত দিন হলো বাড়বে। আমাদের যখন সকাল 10টা তখন দুপুর 12টা বাজে গেছে। দ্রাঘিমা রেখার সাহায্যে সময় নির্ণয় করা যায়। তাহলে সময় নির্ণয় করা যায় কোনটির সাহায্যে? অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা। এই যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায় সে যন্ত্রের নাম হলো ক্রোনোমিটার। সময় নির্ণয় করা যায় কিসের সাহায্যে? ক্রোনোমিটারের সাহায্যে। কিভাবে? দ্রাঘিমা রেখার দ্বারা। দ্রাঘিমা রেখার দ্বারা। যন্ত্রের নাম হলো ক্রোনোমিটার, রেখার নাম হলো দ্রাঘিমা রেখা। বাংলাদেশের অবস্থানটা কোথায়? 90 ডিগ্রি পূর্বে বাংলাদেশের অবস্থান, 90 ডিগ্রি পূর্বে। এই যে দ্রাঘিমা রেখা এখানে আছে না, এখানে আছে হলো GMT, গ্রিনিচ মিন টাইম, মানে লন্ডন শহরের যে ঘড়ি সেটা, মানে ওটাকে আদর্শ মান ধরা হচ্ছে। আরেকটা দেখতে পারেন সেটা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। একদম সোজা জিনিস, আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা মানে কি? এটা ধরেন একটা পৃথিবী, এইখান দিয়ে যাস এই রেখাটা আসছে। এটা মেইনলি সমুদ্রের পথে ফেলা হয়েছে, কারণ স্থল পথে ফেললে দেখা গেল যে এই জাস্ট এপারে 10 তারিখ, ওই পারে 12 তারিখ, জানতো না। যে রেখাটা অতিক্রম করলে মানে দিন চেঞ্জ হয়ে যায়, ডেট চেঞ্জ হয়ে যায়, সেটা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। যে রেখা অতিক্রম করলে ডেট চেঞ্জ হয়, সেটা আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কি? 180 ডিগ্রি পূর্ব
দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। তাহলে নিচের কোনটি মানে আন্তর্জাতিক তারিখ রেখা? যদি বলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, না, 180 ডিগ্রি এবং পূর্ব এবং দ্রাঘিমা রেখা, এটা হলো আন্তর্জাতিক তারিখ রেখা, মনে রাখবেন। 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা হলো অক্ষরেখা না, দ্রাঘিমা রেখা। পশ্চিম না, পূর্ব, উত্তর দক্ষিণ না, পূর্ব 180 ডিগ্রি, 90 ডিগ্রিও না, 270 ডিগ্রি না, 360 ডিগ্রিও না, 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। এটা পড়ছে যে এইখানে আছে বেরিং প্রণালী, আর পুরোটা হলো প্রশান্ত মহাসাগর। এটা বেরিং প্রণালী আর প্রশান্ত মহাসাগরের উপরেই পড়ছে। আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর পড়ছে? প্রশান্ত। প্রশান্ত আটলান্টিক ভারত দিয়ে দেবে, তাহলে প্রশান্ত। এখানে দুটো জিনিস খেয়াল করবেন, দেখেন এখান থেকে তো আসে না, সূর্য পূর্ব দিকে উঠে, মানে যেদিকে যত পূর্ব যাবেন তত আপনার দিন বাড়বে, মানে সময়টা বেড়ে যাবে। যত পশ্চিমে যাবেন দিন পিছনে। একটা জাহাজ যখন পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে তখন একদিন যোগ করতে হবে। ধরেন এখানে একটা জাহাজ আছে, মানে জাহাজটা এদিকে যাচ্ছে, এই রুটে যাচ্ছে, মানে পশ্চিম থেকে এদিকে পশ্চিম, এদিকে হলো পূর্ব। পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে জাহাজটা, জাস্ট এই তারিখে জাস্ট যখন অতিক্রম করলো এখানে আসলো, এখানে আসলো, তখনই ধরেন যে এখানে ধরেন 12 তারিখ ছিল, ওটা 13 তারিখ হয়ে গেল। বুঝতে পারছেন? আর যদি পূর্ব থেকে পশ্চিমে যায়, এখান থেকে যদি এদিকে যায় জাহাজটা, জাস্ট এটা অতিক্রম করার সাথে সাথে পূর্ব থেকে পশ্চিমে যদি যায়, এটা একদিন বিয়োগ, মানে এখানে যখন ধরে ধরেন 20 তারিখ ছিল, জাস্ট এই রেখা পার করে পারে যদি আসে জাহাজটা 19 তারিখ হয়ে যাবে। এই একদিন এটা যোগ আর এটা একদিন বিয়োগ। জিনিসটা বুঝতে পারছেন? যদি পশ্চিম থেকে পূর্বে যায়, যদি পূর্ব দিকে গেল মানে কি, যত পূর্বের দিকে আপনি যাচ্ছেন তত আপনার সময় বাড়তেছে, জাস্ট তারিখ রেখা অতিক্রম করলে একটা দিন প্লাস হয়ে যাবে। এটা মনে রাখবে, পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে একদিন যোগ হয়ে যাবে, 12 তারিখে যায় 13 তারিখ হয়ে যাবে। আর পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে একদিন বিয়োগ হয়ে যাবে, 18 তারিখে যায় 17 তারিখ হয়ে যাবে। জোয়ার ভাটা একটু পড়ার চেষ্টা করেন। জোয়ার ভাটা হয় হলো 6 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর। এক কথা দিনে 2 বার, তার মানে এক কথা হলো 2 বার জোয়ার, 2 বার ভাটা হয়। মানে ধরেন যে এখন বাজে সন্ধ্যা, সকাল 6টা, সকাল 6টা, হ্যাঁ, সকাল 6টার সময় হলো জোয়ার, তাহলে দুপুর 12টার সময় হবে ভাটা, আবার সন্ধ্যা 6টার সময় হবে, সন্ধ্যা 6টার সময় হবে আবার জোয়ার, আবার হলো রাত 12টার সময় হবে ভাটা। বুঝতে পারছেন? কারণ একদিনের মধ্যে 2 বার জোয়ার, 2 বার ভাটা হয়। একটা দিনের মধ্যে 2 বার জোয়ার হয়, 2 বার ভাটা হয়। জোয়ার ভাটার সূর্যের ক্ষমতা হলো চাঁদের 4 ভাগের 9 ভাগ। মানে একটা জোয়ার ভাটা হলে এখানে 4 ভাগ ক্ষমতা থাকে সূর্যের, আর 9 ভাগ ক্ষমতা থাকে হলো চাঁদের। মানে জোয়ার ভাটায় সূর্যের প্রভাব হচ্ছে চাঁদের প্রভাব বেশি। এখানে 4টা টার্ম আছে, সহজভাবে বলে দিই। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল। 4টা কথা আছে, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল আর মরা কটাল। জোয়ার কেন হয়? ধরেন যে এই পৃথিবী, এখানে ধরেন আছে চাঁদ, এখানে আছে সূর্য। তো ধরেন এখানে যখন পানি থাকবে না,
সূর্য আর চাঁদের প্রভাবে পানিটা যখন ফুলে উঠবে তখন ওটা হয় জোয়ার। তো ধরেন যে পৃথিবীর যে অংশে চাঁদ থাকে, চাঁদের আকর্ষণ থাকে, সেখানে ধরেন যে সূর্যের আকর্ষণ আছে সাথে চাঁদের আকর্ষণ আছে, সেখানে দুটো আকর্ষণের প্রভাবে জোয়ারটা বেশি হয়, সেটা হলো মুখ্য জোয়ার। ঠিক আর বিপরীত পাশে যেটা হয় পৃথিবীর, কারণ এখানে যেমন মুখ্য জোয়ার হবে চাঁদ সূর্য প্লাস চাঁদের আকর্ষণে, যখন মুখ্য জোয়ারটা হবে তার বিপরীত পাশে যে জোয়ারটা হবে সেটা হলো গৌণ জোয়ার। গৌণ জোয়ার ভরা কাটার মানে হলো, এটা কিন্তু মনে রাখা লাগবে, সেটা হলো যে পূর্ণিমা প্লাস অমাবস্যা, অমাবস্যায় চাঁদ পৃথিবী আর হলো সূর্য। হ্যাঁ, চাঁদ পৃথিবী আর সূর্য একই লাইন বরাবর চলে আসে, একই লাইন বরাবর আসে, মানে 180 ডিগ্রি রেখায় আসে চাঁদ সূর্য আর পৃথিবী। এই জন্য দেখা যাচ্ছে যে ওই সময়টাতে যে জোয়ারটা হয়, অর্থাৎ পূর্ণিমা এবং অমাবস্যায় চাঁদ পৃথিবী এবং সূর্য 180 ডিগ্রি কোণে চলে আসে। এই সময় যে জোয়ারটা হয়, অর্থাৎ পূর্ণিমা ও অমাবস্যায় যে জোয়ারটা হয় সেটাকে বলা হয় ভরা কাটা। আর মরা কাটার মানে হলো অষ্টমী তিথিতে, অষ্টমী তিথিতে এটা হলো চাঁদ, এটা হলো সূর্য, এটা হলো পৃথিবী। চাঁদ সূর্য আর পৃথিবী একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে চলে আসে, 90 ডিগ্রি কোণে চলে আসে। এই সময় হয় যেটা, সেটা হলো বলা হয় মরা কাটা। তাহলে বুঝতে পারলেন, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কাটা আর মরা কাটা, চারটা জিনিস। মুখ্য জোয়ার মানে যেখানে চাঁদ আর সূর্যের মিলিত প্রভাবে যে জোয়ারটা হয় সেটা হলো মুখ্য জোয়ার। এর বিপরীত পাশে পৃথিবীর যে জোয়ারটা হয় সেটা হলো গৌণ জোয়ার। ভরা কাটার মানে হলো পূর্ণিমা। তাহলে ভরা কাটা, পূর্ণিমাতে কোন জোয়ার হয় বলেন তো? মুখ্য, গৌণ, ভরা কাটা, মরা কাটা। তাহলে পূর্ণিমাতে হয় ভরা কাটা। অমাবস্যায় কোনটি হয় বলেন তো? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কাটা, মরা কাটা। ভরা কাটা। অষ্টমী তিথিতে কোন জোয়ার হয় সেটা হলো মরা কাটা। মরা কাটালে কোন জোয়ার হয়, মানে মরা কাটাল কখন হয়? অষ্টমী তিথিতে, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী তিথিতে। বুঝতে পারছেন? যদি প্রশ্ন আসে যে ভরা কাটাল কখন হয়, পূর্ণিমায় না অষ্টমী তিথিতে, তাহলে পূর্ণিমা। অমাবস্যায় না অষ্টমী তিথিতে, অমাবস্যা। মরা কাটাল কখন হয়, পূর্ণিমা না অমাবস্যা না অষ্টমী তিথি, অষ্টমী তিথিতে। এই জিনিসটা মনে রাখা লাগবে, এটা আর কি মনে রাখা লাগবে। বুঝতে পারছেন? ভরা কাটাল হয় পূর্ণিমা ও অমাবস্যায়, কারণ তখন চাঁদ পৃথিবী আর সূর্য এক সরল রেখায় 180 ডিগ্রি কোণে থাকে। আর মরা কাটাল হয় অষ্টমী তিথিতে, তখন চাঁদ সূর্য আর পৃথিবী পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। চারটা জিনিস বুঝতে পারছেন? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কাটাল, মরা কাটাল। নিশ্চয়ই বুঝতে পারছেন? আরেকটা জিনিস এখন যেটা শিখাবো সেটা চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। প্রথমে যেটা পড়া সেটা হলো আজকের দিনে লাস্ট হবে, একটু ভালো করে ক্লাস মনোযোগ দিয়ে দেখেন। সূর্যগ্রহণ, এটা হলো সূর্য, এটা হলো চাঁদ, আর এটা হলো পৃথিবী। পৃথিবীর এই অংশটাতে সূর্যগ্রহণ হয়েছে,
সূর্যগ্রহণ জিনিসটা কি? সূর্যগ্রহণ লাগছে মানে সূর্যকে দেখতে পাচ্ছি না, পৃথিবী থেকে দাঁড়ায়, মানে আমি এক কথা পৃথিবীর এই অংশে দাঁড়ায় আছি, দাঁড়ায় থেকে আমি সূর্য দেখার কথা, কিন্তু সূর্যটা দেখতে পাচ্ছি না। কারণ কি? সূর্যের উপর চাঁদের ছায়া পড়ছে। তাহলে সূর্যগ্রহণ বলতে কি বোঝায়? পৃথিবীতে সূর্যের উপর চাঁদের ছায়াটা হলো সূর্যগ্রহণ। বুঝতে পারছেন? এক কথা যদি বলেন, চাঁদের ছায়া পৃথিবীর উপর, সূর্যগ্রহণ মানে সূর্যগ্রহণ লাগছে কিভাবে? মানে সূর্যটাকে আমি দেখতে পাবো না কখন? যখন মাঝখানে চাঁদ ঢুকে যাবে, যার ফলে সূর্যটাকে আমি দেখতে পাবো, তাহলে সূর্যটা গ্রহণ হবে, মানে চাঁদের ছায়াটা পড়বে, এই জন্য সূর্যটাকে আমি দেখতে পাবো। সূর্যের আলোটা চাঁদের এই অংশে ধরে নিচ্ছে, এই অংশটাকে অন্ধকার করছে। সূর্যগ্রহণ হয় অমাবস্যায়। চন্দ্রগ্রহণ মানে হলো এটা হলো সূর্য, পৃথিবী, আর এটা হলো চাঁদ। জিনিসটা বোঝায়, ধরেন সূর্য তো এখানে ফিক্সড, পৃথিবীটাও এখানে ফিক্সড, বুঝতে পারছেন? এটা হলো পৃথিবী, এটা হলো চাঁদ। হ্যাঁ, তো চাঁদ তো পৃথিবীর চারদিকে ঘুরে, একসময় এখানে ছিল, যার ফলে একসময় ধরেন এখানে ছিল, যার ফলে এখানে হয়ে গেল কি, এই জায়গাটাতে হয়ে গেল কি সূর্যগ্রহণ, মানে এটা মানে এখানে ছিল। এই চাঁদ তো আর এখানে থাকে না, মানে ঘুরতে 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 চাঁদ পৃথিবী চারদিকে ঘুরতেছে, ঘুরতে 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 এখানে চলে আসে, জাস্ট এইখানে চলে আসে। তাহলে কি আমরা তখন, চাঁদের তো নিজস্ব আলো নাই, তখন আমি পৃথিবী তখন সূর্যটা পড়ছে পৃথিবীর উপরে, তাহলে চাঁদটা হয়ে গেছে কি অন্ধকার, মানে এখানে যেখানে চাঁদে আলো থাকার কথা ছিল, পৃথিবী থাকার জন্য আলোটা পাইতেছে না, এখানে হচ্ছে কি চন্দ্রগ্রহণ, মানে চাঁদ দেখা যাওয়ার কথা ছিল, চাঁদটা দেখতে পাইতেছে না। চন্দ্রগ্রহণটা কখন হয়? পূর্ণিমা। চন্দ্রগ্রহণ জিনিসটা কি? পৃথিবীর উপর চাঁদের ছায়া, পৃথিবীর উপর চাঁদের ছায়া। চন্দ্রগ্রহণ মানে কি? চন্দ্র দেখতে পাইতেছি না, কখন? যখন পৃথিবীর ছায়া পড়ছে, তারপর শেষ। এটা কখন হয়? পূর্ণিমাতে হয়। এখানে জিনিসটা আসলে এভাবে আকারে বুঝতে পারা যায়, এটা হলো চন্দ্রগ্রহণ, এটা হয় পূর্ণিমা। এখানে যে জিনিসটা মেনলি আসে, সূর্যগ্রহণের সময় কি অবস্থায় থাকে? সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ থাকে সূর্যগ্রহণের সময়, আর চন্দ্রগ্রহণের সময় সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী থাকে। এটা সূর্যগ্রহণ কখন হয়? অমাবস্যায় হয়। চন্দ্রগ্রহণ কখন হয়? পূর্ণিমায় হয়। এই চারটে কথা জানলেই হবে। কারণ চন্দ্রগ্রহণ পূর্ণিমার সময় ফুল চাঁদ দেখতে পাওয়ার কথা, কিন্তু আমি চাঁদটা দেখতে পাচ্ছি না, তার মানে এখান থেকে বুঝতে পারবেন যে চাঁদটা গ্রহণ হয় পূর্ণিমা, আর সূর্যগ্রহণ হয় সাধারণত অমাবস্যায়। লাস্টে তো মনে হয় একটু সমস্যা হয়ে গেল বুঝতে। ধরেন যে এই চাঁদ এখান থেকে ঘুরতে 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 এখানে চলে আসছে, তাহলে কি হবে? এখানে বলেন তো, এই জায়গাটাতে কি হবে? তাহলে এখানে তাহলে ইয়ে হয়ে যাবে না, চন্দ্রগ্রহণ হয়ে যাবে না? নিশ্চয় বুঝতে পারছেন? তখন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী থাকে, তখন হয়ে যাবে চন্দ্রগ্রহণ। নিশ্চয় বুঝতে পারছেন কি? এটা জিনিসটা বুঝতে পারছেন? সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ। ধরেন আপনি পৃথিবীর এই জায়গাটা দাঁড়ায় আছেন, হ্যাঁ, এখানে নর্মালি যখন এখানে ছিল চাঁদটা, তখন আপনি দেখতে পাচ্ছেন চাঁদটাকে। এখানে যখন চাঁদটা এখানে ছিল, তখন আপনি সূর্যকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দাঁড়ায়। পৃথিবীতে একসাথে সব জায়গায় গ্রহণ হয় না,
ধরেন এই পৃথিবীর এই জায়গা, এটার নাম হলো ধরেন আমেরিকা যুক্তরাষ্ট্র, এখানে সূর্যগ্রহণ হয়েছে। আর এখানে কি ঘটনাটা ঘটছে জানেন? চাঁদ পৃথিবীর পাশাপাশি ঘুরতে 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 এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসছে, এমন এক জায়গায় চলে আসছে, যার ফলে আমরা তো এখান থেকে সব জায়গা থেকে সূর্যকে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যখন হয়েছে তখন এখানে চাঁদের আড়াল পড়ে গেছে, চাঁদটাকে চাঁদের আড়াল মানে সূর্যের আলো এসে চাঁদের, এটা ধরেন চাঁদের এই পৃষ্ঠের উপর পড়ছে, আর বাকি অংশের জন্য এই অংশটুকু দেখতে পাচ্ছি। এদিকে সব জায়গায় আলো আছে, সূর্য আছে, কিন্তু এই একটা জায়গায় দেখতে পাচ্ছি। এখান থেকে দাঁড়ালে আমি সূর্যটাকে দেখতে পাচ্ছি, যথেষ্ট দেখার কথা ছিল, সকাল থেকে দেখার কথা ছিল। এই পুরো অংশ জুড়ে সব জায়গা থেকে চাঁদ দেখার কথা ছিল, কিন্তু এই মাঝখানে সূর্য দেখার কথা ছিল। এখান থেকে শুরু করে এখানে, কারণ এখানে দিন, এই অংশে দিন, সূর্যের আলো পড়ছে, এটা হলো দিন, আর সূর্যের আলো পড়েনি, এটা হলো রাত। দিনের বেলায় আমি সূর্য দেখতে পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু এই একটা পয়েন্টে যখন আসছি তখন মাঝখানে চাঁদ থাকার জন্য সূর্যটা দেখতে পাচ্ছি। এটা হলো সূর্যোদয়। এটা সাধারণত হয় অমাবস্যায় কেন হয় এটা একটু বোঝার চেষ্টা করেন। কারণ কি, চাঁদের এই অংশটা আমরা পুরোদমে দেখতে পাবো না, তাহলে পৃথিবীকে এপারে আসতে হবে। আমরা এই অংশটাকে চাঁদের দেখতেছি, তার মানে চাঁদের এই অংশ আলোকিত নাই। ধরেন যে চাঁদ যখন এই অবস্থায় আছে তখন এতটুকু অংশ আলো পাইতেছে, চাঁদ যখন এই অবস্থায় আছে তখন এতটুকু অংশ চাঁদের আলো পাইতেছে, মানে এখানে এখান থেকে তো আলো লাগতেছে, এখানে দেখতেছে। এই অবস্থায় চাঁদ আছে তখন চাঁদের এই অংশটুকুতে আলো আছে লাগতেছে, আর এই অংশটুকু চাঁদের আলো নাই, বুঝলেন? সূর্য এসে পড়তেছে, চাঁদের যে অংশ আলো নাই তখন আমরা ওই অংশটা দেখতেছি, মানে আমরা চাঁদের অমাবস্যা রূপটা দেখতেছি। বুঝতে পারছেন জিনিসটা? চাঁদের যখন আলোকিত অংশ দেখি তখন আমরা চাঁদের পূর্ণিমা অংশটুকু দেখি, আর চাঁদের যখন অন্ধকার অংশ দেখি তখন আমরা অমাবস্যা অংশটুকু দেখি। যখন এখান থেকে অমাবস্যা টাইম, মানে এই চাঁদের এই অংশটুকু আমরা দেখতেছি, মানে চাঁদ অন্ধকার দেখতেছি। এক কথা সূর্যগ্রহণ হয় অমাবস্যা, আর চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা। এই জিনিসটা একটু জাস্ট পুরোটা ক্লিয়ার করে, এর মধ্যে ইনশাআল্লাহ সব কিছু আছে। আজকে আমাদের এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, ইনশাআল্লাহ অ্যান্সার দিব। পুরো টপিকটা বুঝতে পারছেন কিনা একটু বলেন, জাস্ট পুরো টপিকটা বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন। দেখেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে, জানার থাকে, তাহলে একটু মানে একটু জানায়। একটা জিনিস আজকে পড়ালাম, সেটা হলো যে প্রথমে পড়ালাম যে মানে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জিনিসটা কি, এটা আসে। তারপরে যেটা দেখালাম সেটা পৃথিবীর গতি, আহানিক গতি, বার্ষিক গতি। এটা কি আহানিক গতির ফল কি, বার্ষিক গতির ফল কি। আহানিক গতি এবং বার্ষিক গতির একটা টার্ম, যেমন হলো ছায়াবৃত্ত, উষা গতি, মনুষ্য, অপসোয়া, এগুলা। তারপর যেটা পড়ালাম যে উত্তর গোলার্ধে কখন দিন, কখন রাত, কখন ছোট দিন, কখন বড় দিন, দক্ষিণ গোলার্ধে ঠিক তার ভাইস ভার্সা, উল্টাটা। তারপরে পড়লাম যে পৃথিবীর কাল্পনিক রেখা আছে, যেমন বিষুব রেখা, দ্রাঘিমা রেখা। বিষুব রেখা কিভাবে নির্ণয় করা যায়, সেক্সট্যান্ট, ধ্রুবতারা, বা বিষুব রেখার টোটাল কতটি, বিষুব রেখার কাজ কি, অক্ষাংশের কাজ কি। তারপর দ্রাঘিমা রেখাতে গেলাম, দ্রাঘিমা রেখার সাথে সময় নির্ণয় করা যায়। ও একটা কথা ভুলে গেছি বলতে, 4 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময় পার্থক্য হলো 1 মিনিট, বা 60 ডিগ্রি বা 1 ঘন্টা সময়ের জন্য সময় 15 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য তাহলে সময় পার্থক্য হলো 1 ঘন্টা। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা মানে 4 মিনিট, সরি আমার আগে ভুল হয়েছে। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্য মানে 81 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 82 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই দুটোর মধ্যে পার্থক্য হলো 4 মিনিট।
তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাহলে 15 ডিগ্রির জন্য হলো 1 ঘন্টা। শেষ। বাংলাদেশের অবস্থান 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা, মানে 6 ঘন্টা। 90 ডিগ্রি পূর্ব, পূর্ব মানে পজিটিভ, প্লাসের দিকে থাকবে, 6 ঘন্টা প্লাস। 90 ডিগ্রি মানে কত মিনিট বলেন? 1 ডিগ্রি মানে 4 মিনিট হলো, 90 ডিগ্রি মানে হলো 360 মিনিট, মানে 6 ঘন্টা। তো আন্তরিক তারিখ রেখা, এটা কোথায় পড়ছে? জাহাজ পূর্ব দিকে গেলে কি হবে, পশ্চিম দিকে গেলে কি হবে? এটা কত ডিগ্রি রেখা? 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তারপর জোয়ার ভাটা পড়ালাম, মুখ্য জোয়ার, ঘন জোয়ার, ভরা কাটাল বা তেজ কাটাল, আর হলো মরা কাটাল। ভরা কাটাল কখনো হয় পূর্ণিমা অবস্থায়, কারণ এখানে চাঁদ সূর্য পৃথিবী 180 ডিগ্রি বা 100 রেখায় থাকে, তাহলে আকর্ষণটা বেশি হয়, এখানে ভরা কাটাল বলে। মরা কাটাল মানে অষ্টভুজিতে চাঁদ সূর্য 90 ডিগ্রি কোণে থাকে বা 100 কোণে থাকে, সেখানে যে ইয়েটা কম হয় সেটা হলো মরা কাটাল। দিনে 2 বার জোয়ার, দিনে 2 বার ভাটা হবে, মানে 6 ঘন্টা ভাটা। 6 ঘন্টা পর জোয়ার, তার জোয়ার 6 ঘন্টা পর ভাটা, আবার 6 ঘন্টা পর জোয়ার, তার 6 ঘন্টা পর আবার ভাটা। তারপরে পড়লাম সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণের সময় কি হয়? সূর্য আর পৃথিবীর মাঝখান থেকে চাঁদ। চন্দ্রগ্রহণের সময় সূর্য আর চাঁদের মাঝখান থেকে পৃথিবী। সূর্যগ্রহণ বলতে বোঝায় চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, আর চন্দ্রগ্রহণ বলতে বোঝায় পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে। আর যেটা মেনলি মনে রাখা লাগবে, সূর্যগ্রহণ হয় অমাবস্যায়, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমাতে। এটা কি বিষয়। দেখতেছি দুটো ক্লাস আছে কিনা ওটা দেখতেছি, দেখে জানাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম।